গত শনিবার জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহের গিয়ে সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেছেন। এরকমই একটি সংবাদ দিয়েছে প্রথম আলো। এবং এই বৈঠকটা অনেকেই ধারণা করছেন তারা যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পরপরই গিয়ে সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেছেন। যদিও জামাতের পক্ষ থেকে বলা হয়েছে তাদের আগ্রহেই তারা সেনাপ্রধানের সাথে বিশেষ করে এই বৈঠকটি করেছেন। তবে বিভিন্ন মাধ্যমে সংবাদ বেরিয়েছে যে জামাতে ইসলামের নেতাদের বিশেষ করে কিছু বিতর্কিত ব্যক্তিদের সেনাবাহিনীকে নিয়ে বারবার ফেসিবাদের দোসর বলা এবং সেনাবাহিনীকে জড়িয়ে বিভিন্ন ধরনের আপত্তিকর মন্তব্যের কারণে সেনাবাহিনীর একটি অংশ নাকি ক্ষুব্ধ ছিল জামাতের এই সকল বক্তব্য বিবৃতির উপর। হতেও পারে যমুনায় বৈঠকের সময় প্রধান উপদেষ্টাও তাদেরকে সেই ইঙ্গিত দিয়েছেন, আর সেই কারণেই তারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে গিয়েই সেনাবাহিনীর সাথে সাক্ষাৎ করেছেন। যদিও রিপোর্ট দিয়ে দেওয়া হয়েছে যে জামাতের বৈঠকের আগে আরেকটি বৈঠক হয়েছে একটি গুরুত্বপূর্ণ দলের সাথে। সেই গুরুত্বপূর্ণ দলটা কে সেটা অবশ্য প্রকাশ করা হয়নি। আমরা ধারণা করছি হয়তোবা বিএনপি হতে পারে। এখন এই বৈঠকের ব্যাপারে আমি আমার এই ভিডিওতে হেডলাইন দিয়েছি বিএনপিকে বাঁচিয়েছে। এই জন্যই বলছি দর্শক, যদি মনে করেন বিএনপির এই ধরনের সভা গিয়ে করা হতো সেনাবাহিনীর সাথে, হয়তোবা সংবাদ বের হয়ে যেত যে সেনাবাহিনীর সাথে বিএনপি একত্রিত হয়ে দ্রুত নির্বাচন চাচ্ছে এবং ভারতের সাথে একত্রিত হয়েই নির্বাচন চাচ্ছে। দুষ্টা তারা খুব সহজেই বিএনপির উপর দিয়েছে, কারণ বিএনপি দলগতভাবে এমন কোনো অবস্থানে নেই যে কারোর সাথে আতাত করতে হবে বা কারোর সাথে বোঝাপড়া করতে হবে তাকে নির্বাচনে জয়লাভ করার জন্য। বিএনপি সবসময় তার পরিচ্ছন্ন এবং বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে এবং বিএনপি বিশ্বাস করে একটি নিরপেক্ষ নির্বাচন হলে হয়তোবা জনগণ তাদের পক্ষেই রায় দেবে। যাই হোক, এই বৈঠকটার পর আবার জামাতের মজলিসে শুরার বৈঠকে এসে তিনি জামাতের নেতাকর্মীদের এক ধরনের সতর্ক বার্তা দিয়েছেন। বলেছেন, আপনাদের কোনো বক্তব্য বিবৃতি এমন হওয়া উচিত নয় যাতে করে আমাদের গর্ভের ধন সেনাবাহিনীরকে সমালোচনার মুখে পড়তে হয়। বুঝাই যাচ্ছে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক, সেনাবাহিনীর সাথে বৈঠকে করা এবং মজলিসে শুরা এসে এ ধরনের বার্তা দেওয়ার মাধ্যমে যে কোথাও একটা ভুল বুঝাবুঝি হয়েছে এবং জামাতের এই সকল কিছু নেতার, আমি সবাইকে বলছি না, কিছু নেতার লাগামহীন বক্তৃতা বিবৃতির কারণে হয়তোবা সেনাবাহিনীর একটি অংশ ক্ষুব্ধ হয়েছিল। যদি বিএনপির সাথে, আমি আগেই বলছি দর্শক, এখন বিএনপির আবার আমির খসরু মাহমুদ সাহেব একটা কথা বলেছেন। তিনি বলছেন যে আধুনিক বিশ্বে বা বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে সেনাবাহিনীর ক্ষমতা দখল বা ক্ষমতা নেওয়ার এই ধরনের প্রেক্ষাপট এখন আর নেই। তবে তিনি অবশ্য বলেছেন যে সেনাবাহিনী তো 5 আগস্টের জনগণের পক্ষেই ছিল এবং জনগণের পক্ষে তারা সায় দিয়েছে। কাজেই সেনাবাহিনীর তো বলছে না যে ক্ষমতা নিয়ে নিবে, সেনাবাহিনী বলছে গণতন্ত্রে ফিরিয়ে আসার জন্য বা গণতন্ত্রের পক্ষেই কথা বলছে। তাহলে এক্ষেত্রে তো সেনাবাহিনীর হস্তক্ষেপে বা ক্ষমতা নেওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে যেটাই হোক, আপনার কনস্টিটিউশনালি সেনাবাহিনীর এ ধরনের কথা বলার অধিকার আছে কিনা সেটা বিশদ আলোচনার দাবি রাখে অবশ্যই। কারণ সেনাবাহিনী হচ্ছে রাষ্ট্রের যে সরকারই থাকবে তার অধীনে থাকা, তার আদেশ নির্দেশ মানা একটা বাহিনী। তবে আমি আশা করি জনাব আমির খসরু মাহমুদের এই বক্তব্য এখানেই আমরা থামিয়ে দিতে চাই। এটি আর বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই। ইয়েস, সেনাবাহিনী, কারণ একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, পাকিস্তানে যে নির্বাচন হয়েছে, ইমরান খান ক্ষমতায় এসেছিলেন, কিন্তু ক্ষমতায় আসার পরেও এই সেনাবাহিনীর সাথে মনোমালিন্যের কারণেই মূলত ইমরান খানকে ক্ষমতা ছাড়তে হয়েছে। এমনকি তার এখন বিচার হচ্ছে, যাবজ্জীবন হতে পারে, ফাঁসিও হয়ে যেতে পারে। কাজেই আমরা চাই না যে পাকিস্তানের মতো আমাদের দেশের সেনাবাহিনীর রাজনীতিতে খুব বেশি একটা নাক গলাক। তবে হ্যাঁ, জাতির প্রয়োজনে 5 আগস্টে এই সেনাপ্রধান তার দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি যথার্থই ফ্যাসিবাদের অধীনে থেকে মানুষ হত্যার আদেশ
পালন করেননি, জনগণের পক্ষে দাঁড়িয়েছেন, দেশপ্রেমের পক্ষে দাঁড়িয়েছেন এবং তিনি ক্ষমতা না নেওয়ার জন্য বারবারও বলছেন গণতন্ত্রের কথা, গণতন্ত্রে ফিরে যাওয়ার কথা। আমি যে কারণে কথা বলতে বসলাম দর্শক, এই যে জামাতের সাথে যে বৈঠকটা হয়েছে, আমরা একটু দেখি প্রথম আলোতে কি বলা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের আমির এবং নায়েবে আমির শফিকুর রহমান ও আবদুল্লাহ মোহাম্মদ তাহের। গত শনিবার রাতে এই সাক্ষাৎ হয়। এর আগে জামাতের শীর্ষস্থানীয় এই দুই নেতা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন। জানা যায়, যমুনার থেকে বের হয়ে তারা ঢাকা সেনানিবাসে গিয়ে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। জামায়াত নেতাদের আগ্রহেই এই সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন তিনি। এখন সেনাবাহিনীর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারা মাঠে থাকার কারণে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কাজ করার কারণে তাদের যে দৈনন্দিন রুটিন কাজ বা সেনাবাহিনীর যে কার্যক্রমগুলো সেটা পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে এবং সেনাপ্রধান তার একটি অফিসার্সদের একটি ক্লাবের মিটিংয়ে এই ধরনের স্পষ্ট বার্তাও দিয়েছেন যে ডিসেম্বর 31 ইজ দ্য লাস্ট ডে এই সেনাবাহিনী থাকবে বা এই অনির্বাচিত সরকার থাকবে এবং তিনি বলছেন যে বছরের প্রথম দিন হবে একটি নির্বাচিত সরকারের মাধ্যমেই। আমরাও সেটা চাই, জনগণও সেটা চায়। বেশিরভাগ একটি বা দুটি দল আমি বলবো যারা প্রকারান্তরে এই এনসিপি কেও এখন আর আমি জামাতের সাথে সংযুক্ত করতেই হচ্ছে, কারণ জামাত স্পষ্ট করে না জামাতের অবস্থান। তারা একবার বলেছিল যে রমজানের আগে নির্বাচন হতে পারে, লন্ডন থেকে ফিরে এসে পরের 2 দিন পরে আবার তারা অবস্থান পাল্টিয়ে বললেন যে আগে সংস্কার তারপরে নির্বাচন, তারপরে বললেন রমজানের পরে, তারপরে আবার তারা বলছেন এপ্রিলে। অর্থাৎ তারা কেন জানি মনে হচ্ছে তাদের এই অবস্থানটা হচ্ছে এক ধরনের ফ্লাংচুয়েট করতেছে, উঠানামা করতেছে। তারা আসলে কোনো জায়গায় স্থির হতে পারতেছেন না। এটার কারণ হয় যখন আপনি আপনার লক্ষ্য স্থির না থাকে, আপনার স্পষ্টতা না থাকে, আপনার পরিচ্ছন্নতা না থাকে রাজনীতিতে, তখন আপনার এই কথাগুলোর মধ্যে এক ধরনের অসামঞ্জস্যতা দেখা যাবে। জামাতের ক্ষেত্রেও সেই ঘটনাগুলা হচ্ছে। এখন সমাধান কি? সেনাবাহিনীর সাথে নিশ্চয় সরকারের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। সরকার এই জিনিসটা যত দ্রুত বুঝবে যে তাকে ক্ষমতা সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে সরকারের যে স্টেক হোল্ডারগুলো আছে, প্রধানত 2টি স্টেক হোল্ডার, এক হচ্ছে সেনাবাহিনী, আরেক হচ্ছে বিএনপি এবং সরকার তো আছে। এই 3টি স্টেক হোল্ডারের মধ্যে যদি সুসম্পর্ক না থাকে, অবশ্য জামাতও আছে, আমি জামাতকে বাদ দিচ্ছি না, এইগুলার মধ্যে যদি সুসম্পর্ক না থাকে তাহলে সরকার সংস্কার বলুন আর যেটাই বলুন সুষ্ঠুভাবে পরিচালনা করতে সক্ষম হবে বলে আমি অন্ততপক্ষে মনে করি না। এই যে সচিবালয়ের সংস্কার করতে গিয়ে সরকার হুচট খাচ্ছে, সেই ক্ষেত্রে এই সচিবদেরকে সাবধান করতে বা এই সচিবরা যে অধ্যাদেশটা জারি করা হয়েছে, আমি ওই অধ্যাদেশের ডিটেলস যাবো না দর্শক, আমি আমার আলাদা একটা ভিডিও করব যে ওইটার যে কি কি পজিটিভ নেগেটিভ মেরিট ডিমেরিট কি আছে। যদি এই সংস্কারগুলোকে তারা সফল করতে না পারেন, এমনকি এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদেরকেও আপনারা দেখেছেন তারাও আন্দোলন করছে, এই ক্ষেত্রে কারা সরকারের পক্ষে ছায়া হয়ে দাঁড়ানোর কথা? রাজনৈতিক দলগুলার। বিএনপি যদি সেই অবস্থান নেয় স্পষ্টভাবে, কঠোরভাবে, আপনি দেখবেন অনেক কিছুই সমাধান হয়ে যাবে। কিন্তু সরকারের মধ্যে এক ধরনের দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড, এবং সরকারের একজন উপদেষ্টা বলছেন যে খাল খেটে কুমির আনছেন, সেই আসিফ মাহমুদের এই কথাটা আপনারা দেখেছেন। তার মানে তারা নির্বাচন হওয়াকে বা সেনাবাহিনীর নির্বাচন সঠিক সময়ে চাওয়াকে বলছেন খাল কেটে কুমির আনা, এমনকি তাদেরকে উত্তরপাড়ার বাসিন্দা বলে ব্যঙ্গ করা। এইটার কারণেই মূলত পরিস্থিতিটা আরো দিন দিন উত্তপ্ত হচ্ছে। ডক্টর ইউনূস এইটা যত তাড়াতাড়ি উপলব্ধি করবেন যে তার সরকার পরিচালনা করতে হলে, একটি নিরপেক্ষ নির্বাচন করতে হলে তাকে অবশ্যই বড় স্টেক হোল্ডারগুলোর সাথে একটি সুসম্পর্ক রাখতে হবে। আর সেই সুসম্পর্ক রাখার ক্ষেত্রে এখন আমরা যেটা মনে করি, সেনাবাহিনীর সাথে, বিশেষ করে সেনাবাহিনীর হুট করেই তো আপনার ডিসিশন, তারা তাদের ডিসিশন ফ্লাংচুয়েট করবে না। সেই ক্ষেত্রে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে হয়তো যেতেই হবে শেষমেশ।
অন্যথায় সেনাবাহিনীর সাথে ডক্টর ইউনূসের সরকারের সম্পর্কের উন্নয়ন হবে বলে আমি মনে করি না। আর এই সম্পর্কের যদি উন্নয়ন না হয়, ইয়েস, এই সরকারের সংস্কার, নির্বাচন, বিচার কোনোটাই ঠিকমতো চালানোটা সম্ভব হবে বলে আমি মনে করি না। পাশাপাশি দেশের প্রধান স্টেক হোল্ডার বিএনপিকে আস্থায় নিতে হবে। যখন ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করবেন বলে গুঞ্জন আসলো এবং বের হলো, তখন বিএনপির পক্ষ থেকে যে প্রতিক্রিয়া দেখানো হয়েছে তাতেও মনে হয়েছে যে বিএনপি এই ব্যাপারে খুব একটাই কেয়ার করতেছে না। বিএনপি সালাউদ্দিন সাহেব সুস্পষ্টতই বলেছেন যে তাকে তো দেওয়াই হয়েছে একটি নিরপেক্ষ নির্বাচন করা এবং প্রয়োজনীয় সংস্কার এবং বিচার যতটুকু পারা যায় এগিয়ে নেওয়া। এটা না করে তিনি যদি আবেগের বশে বশীভূত হয়ে মাঝপথেই চলে যেতে চান, তাহলে আমরা বিকল্প খুঁজে নেব। তার মানে হচ্ছে আপনি থাকলেও থাকতে পারেন, চলে গেলেও আপত্তি নেই, উই উইল ফাইন্ড দ্য অল্টারনেটিভ। কাজেই এই বাস্তবতাও এই সরকারকে বুঝতে হবে তার সরকার পরিচালনার জন্য। যাই হোক, আমি আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। আমি যেটা নিয়ে কথা বলছিলাম, দর্শক, যদি বিএনপি গিয়ে এই ধরনের একটা মিটিং করতো জামাতের সাথে, আমরা দেখতাম সোশ্যাল মিডিয়ায় সয়লাভ হয়ে গেছে। সেই যে অনলাইন আহাজারি কমিটি বলুন বা অনলাইন বিলাপ সৃষ্টিকারী কমিটি বলুন বা লোকজন বলুন, তারা একেবারে বলতেন যে বিএনপি সেনাবাহিনীর সাথে এক হয়ে গেছে। কিন্তু জামাত যখন গিয়ে সেনাবাহিনীর সাথে মিটিং করলো, আমি একটা পোস্টও দেখি নাই যে জামাত সেনাবাহিনী এক হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য। এগুলা থেকে আমাদের অবশ্যই মুক্তি পেতে হবে এবং শেষ করব এইটা বলে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা যদি একটি নির্বাচিত সরকারের দিকেই যাই, তাহলেই এই সংকটগুলার সমাধান হবে। আপনার জনসমর্থন যদি না থাকে, আপনি জোর করে ক্ষমতা দীর্ঘায়িত করে আপনার নিজস্ব দলীয় লক্ষ্যে প্রশাসনের বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার জন্য, এবং তারা যেটা মনে করেন যে এনসিপি বা জামাত, তারা মনে করছে যে যেহেতু এই সরকার গেলে আমরা জানি যে হয়তোবা তারা নির্বাচনে খুব ভালো ফলাফল করতে পারবেন না, কাজেই তারা যদি এইভাবে বিশৃঙ্খলা করে বা কোনো ধরনের নীতিবিরোধী কাজ করেও কিছুদিন বেশি সরকারকে ক্ষমতায় রাখা যায়, তাহলে তো তাদের কিছু লাভ হলো। এবং এনসিপি নেতাদের যে মাসিভ দুর্নীতি এখন বের হয়ে আসছে, তারা তো সেইটার থেকে বঞ্চিত হয়ে যাবেন টাকা ইনকামের সোর্স থেকে। সেই কারণে হয়তো তারা এই কাজগুলো করছেন। শেষ কথা, গণতন্ত্রের পথে গণতন্ত্রকে সাস্টেইনেবল করতে হলে শেষ কথা হচ্ছে একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল অ্যান্ড অ্যাকসেপ্টেবল ইলেকশন। এবং জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণই সিদ্ধান্ত নেবে কারা দেশ পরিচালনা করবে। আজ এ পর্যন্তই।